প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষক নিবন্ধন এর মাধ্যমে যারা এমপিওভুক্ত স্কুল ও কলেজে বিভিন্ন পদে চাকরি পেতে চান, আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমরা কোনো টপিক ভিত্তিক আলোচনা করব না। আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধনে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে, আর শিক্ষক নিবন্ধনে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এবং আমাদেরকে কোন কোন বিষয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে, আর আমরা শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কোথায় কোন পদে চাকরিতে যোগদান করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। আমি আগে থেকে একটু বোর্ডে লিখে রাখছি যে আপনারা কোথায় কোথায় যোগদান করতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছি মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে, অর্থাৎ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সকল বেসরকারি স্কুল বা এমপিওভুক্ত স্কুল রয়েছে সে সকল জায়গায় আপনি সহকারী শিক্ষক পদে যোগদান করতে পারবেন যদি আপনি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে উত্তীর্ণ হতে পারেন। তারপর আছে মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলভী পদে, অর্থাৎ যে সকল এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে সেখানে সহকারী শিক্ষক অথবা সহকারী মৌলভী পদে যোগদান করতে পারবেন। ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী প্রধান, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসায় যেখানে ইবতেদায়ী বলতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় সেই সকল জায়গায় ইবতেদায়ী প্রধান হিসেবে যোগদান করতে পারবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছি কলেজ ও মাদ্রাসার লেকচারার ও প্রদর্শক পদে। কলেজ ও মাদ্রাসায় লেকচারার ও প্রদর্শক পদে আপনি যোগদান করতে পারবেন। এই কলেজ ও মাদ্রাসার লেকচারার পদটা লোভনীয় পদ, আরামদায়ক পদ, প্রদর্শকটাও আরামদায়ক একটা চাকরি বলে থাকে অনেকেই। কেননা এখানে আপনার হয়তো দিনের 2টা ক্লাস থাকবে, খুব বড় কলেজ হলে সেখানে একটু বেশি ক্লাস থাকতে পারে, কিন্তু আপনার সচরাচর 2টা করে ক্লাস থাকে, এজন্য এটাকে আরামদায়ক বলা হয়ে থাকে। এরপরে আছে শরীর চর্চা। শরীর চর্চা অর্থাৎ শরীর চর্চা বিষয়ক যে শিক্ষকগুলো নেওয়া হয় সেখানে আপনারা যোগদান করতে পারবেন। এরপরে আছে সাধারণ বিষয়ে ভাষা পদে, অর্থাৎ ভাষা বিষয়ে যে সকল নিবন্ধনে ইচ্ছুক, যে প্রত্যেকটা স্কুলে বা কলেজে কিছু পদ থেকে থাকে সেখানে আপনারা যোগদান করতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনারা এই পদগুলোতে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যোগদান করতে পারবেন। এখন শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যোগদান করতে গেলে আপনার কি কি করতে হবে সেটা হলো, প্রথমত একটা প্রিলি পরীক্ষায় পাশ করতে হবে। প্রিলি পরীক্ষাটা 100 মার্কের হয়ে থাকে। এই 100 মার্কের ভিতর আপনি যদি 40 মার্ক পেয়ে থাকেন তাহলে আপনাকে ধরে নেওয়া হয় বা আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। শিক্ষক নিবন্ধনে 40 মার্কে পাস থাকে, কিন্তু এখানে যে 100 মার্ক থাকে, 100 মার্কের 100টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেনে 1 করে মার্ক থাকে। তো এর আগে যতগুলো শিক্ষক নিবন্ধন হয়েছে সেখানে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা হতো, কিন্তু পরবর্তীতে হয়তো 0.50 করে কাটা হতে পারে। বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশেষ করে বিসিএসে যেভাবে কাটা হয়ে থাকে মার্কটা, সেভাবে কাটা হতে পারে। তো অতিরিক্ত দাগানোর ক্ষেত্রে আমাদের এই দিকটায় অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা এখন সিলেবাস সম্পর্কিত আলোচনা করব, আমাদের কোন কোন বিষয়ে পড়া উচিত আর কোনটা কোনটা বাদ দেওয়া উচিত। শিক্ষক নিবন্ধনে যে কয়টি ধাপে নিয়োগ দেওয়া থাকে প্রত্যেকটি প্রিলিমিনারি পরীক্ষা 100 মার্কের হয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেকটা সিলেবাস একই রকম থাকে। প্রিলিমিনারি ক্ষেত্রে লিখিত সিলেবাস ভিন্ন হয়ে থাকে। তো আমরা দেখি প্রত্যেকটা কেমন সিলেবাস থেকে থাকে। পূর্ণমান 100, এই 100 মার্কের জন্য আপনার 100টা প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটা প্রশ্নে 4টা করে অপশন দেওয়া থাকবে, ক, খ, গ, ঘ। আপনাকে ওই 4টা কোশ্চেনের ভিতরে একটা উত্তর বাছাই করে সেই গোলটা পূরণ করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে। আপনি ভুল করলে 0.25 অথবা 0.50 মার্ক কাটা হবে। তো আপনাকে এখানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টার ভিতরে ওই 100টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন এই 100টা কোশ্চেন আসবে, বাংলা থেকে আসবে 25 মার্কের, অর্থাৎ বাংলা থেকে থাকবে 25টি প্রশ্ন।
ইংলিশ থেকে থাকবে 25টি প্রশ্ন, যেখানে বাংলায় থাকবে 25 মার্ক, ইংলিশেও থাকবে 25 মার্ক। আবার গণিত থেকে থাকবেও সাধারণ গণিত। এখানে সাধারণ গণিত বলতে আমাদের ক্লাস 6 থেকে শুরু করে 9-10 পর্যন্ত যে গণিতগুলো আছে তার ভিতর থেকে সচরাচর কোশ্চেন থেকে থাকে। গণিতের সাধারণ আলোচনা থেকে এই কোশ্চেনগুলো হয়ে থাকে। এখানে থাকবে 25 মার্কের। আর তারপরে থেকে থাকে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের এটা বলতে, সাধারণ জ্ঞান বলতে বোঝায় মূলত বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, আইসিটি, ভূগোল, এই যে যত সাবজেক্ট আছে সবগুলোকে একত্রে সাধারণ জ্ঞান বলে থাকে। এখানে বিশেষ করে বাংলাদেশ থেকে বেশি কোশ্চেন থেকে থাকে। তো এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত নয়। প্রথমে আমরা আলোচনা করব বাংলা থেকে কোন কোন বিষয়ে বা কোন কোন টপিকসে পড়তে হবে। আপনি বাংলা যদি সব কিছুই পড়তে চান তো সব জায়গা থেকে শিক্ষক নিবন্ধনে প্রশ্ন থাকে না। তো আপনাকে জানতে হবে কোথা থেকে প্রশ্ন থাকে আর কোথা থেকে থাকে না। সেক্ষেত্রে আমরা যদি সিলেবাসটা খেয়াল করে দেখতে পারবো প্রথমেই, বা আমরা বিগত সালের কোশ্চেনগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রথমে আছে ভাষা রীতি, বাংলা ভাষার ইতিহাস। অর্থাৎ ভাষা রীতি বলতে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে ওই যে বাংলা ভাষার প্রায় 1000 বছরের পুরাতন ভাষা বলা হচ্ছে। এখানে কোন মনীষী বা কোন ভাষাবিদ কি বলেছে এই তথ্য সম্পর্কে কিছু ইতিহাস আপনাকে জানতে হবে, সেটা পড়তে হবে। এরপরে আছে বিরাম চিহ্নের ব্যবহার। বিরাম চিহ্নের ব্যবহার থেকে প্রায়ই কোশ্চেন থেকে থাকে। তো বিরাম চিহ্নের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। কয়টা বিরাম চিহ্ন আছে, কি কি, এগুলো অবশ্যই জেনে রাখতে হবে। বাগধারা ও বাগবিধি, বাগধারা ও বাগবিধি সম্পর্কে প্রতিটা নিবন্ধনেই কম বেশি কোশ্চেন থাকে। ভুল সংশোধন বা শুদ্ধকরণ, এখানে বানান বা বাক্য থাকতে পারে। বানান বা বাক্যে বানানে কি ভুল আছে, কোনটা শুদ্ধ বাক্য, কোনটা হচ্ছে এখানে শুদ্ধ বানান, এগুলো থাকতে পারে। তো সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। এরপরে আছে যথার্থ অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে। এখানে বিশেষ করে থাকে আপনার প্রবাদ বাক্য যেগুলো আছে সেইগুলো সম্পর্কে বেশি আপনার ইংরেজি থেকে দেওয়া থাকে, ওটা বাংলা প্রবাদ কি হবে সেটা চেয়ে থাকে। এরপর আছে সন্ধি, এগুলো বাংলা ব্যাকরণের একেবারে মেজর জিনিস। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এই প্রত্যেকটা থেকে প্রতিটা আপনার নিবন্ধনে একটা দুইটা করে কোশ্চেন থাকেই থাকে। তো আপনাকে এগুলো অবশ্যই পড়ে নিতে হবে। এবার লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তনটা আপনাকে এখান থেকে যে সবসময় কোশ্চেন থাকে তা না, তবে হ্যাঁ থাকে, কিছু জটিল জটিল আছে সেগুলা থেকে থাকে। সমার্থক শব্দ আর বিপরীত শব্দ, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ সম্পর্কে অবশ্যই আপনার ধারণা রাখতে হবে এবং এটা থেকে প্রায়ই কোশ্চেন থেকে থাকে। আপনারা বিগত সালের কিছু কোশ্চেন পড়লে দেখতেই পারবেন যে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ থেকে কি ধরনের কোশ্চেন থেকে থাকে। বাক্য সংকোচন, বাক্য সংকোচন বলতে এক কথায় প্রকাশকে বোঝায়। অর্থাৎ এক কথায় প্রকাশ করলে যে শব্দটা আসে ওই শব্দটা আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এখানটাও পড়তে হবে। এর সবার লাস্টে আমি লিখছি সাহিত্য, বাংলা সাহিত্য। আপনি এটা পড়তেও পারেন নাও পারেন। 25 মার্কের ভিতরে 1-2 মার্ক হয়তো বাংলা সাহিত্য থেকে দিয়ে থাকে বা 3-4 মার্ক, তবে এটা খুব বেশি কঠিন না। তবে যদি আপনি বাংলা সাহিত্য পড়তে চান তাহলে আপনি মেজর কয়েকজন লেখকের পড়ে রাখবেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর পড়বেন, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, জীবনানন্দ দাশ, আখতারুজ্জামান ইলিয়াস, বেগম রোকেয়া। এবার আমরা দেখব ইংরেজির কোন কোন টপিকটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইংলিশে 25 মার্ক, সেখানে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকে না, সেটাকে কমপ্লিট করতে হয়, সেই অংশটা আপনার পড়তে হবে। এরপরে আছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এখানে অপশন দেওয়া থাকে। অপশনে আপনার প্রথম প্রশ্নে বাংলা লেখা থাকে, এখান থেকে ইংরেজি সঠিক যে ট্রান্সলেশন সেটাকে বেছে নিতে হয়। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বলতে আপনার যে একটা সেন্টেন্সের যে অংশগুলো থাকে এই অংশগুলো সম্পর্কে অবশ্যই আলোচনা থাকে এবং সেখান থেকে আপনাকে বাছাই করতে হয়। প্রথমত একটা সেন্টেন্সের একটা শব্দকে বাছাই করতে হয়, ওটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো বাছাই করতে হয় প্রথমত এটা। দ্বিতীয়ত একটা নাউন দেওয়া আছে সেটাকে ভার্বে নিয়ে গেলে কি হবে,
বা অ্যাডজেক্টিভ কী হবে সেই সম্পর্কিত আলোচনা করতে হয়। এরপর আছে রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ বাক্যকে শুদ্ধকরণের জন্য কোন শব্দটা জায়গা মতো সঠিক জায়গায় ব্যবহার করতে হবে সেটা সম্পর্কিত আলোচনা। ভয়েস চেঞ্জ আমরা ছোটবেলা থেকে শিখে থাকি টেন্সের মাধ্যমে। আপনি টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখবেন, তাহলে ভয়েসটা সম্পর্কেও ভালো ধারণা চলে আসবে। এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ এটা রাইট ফর্ম অফ ভার্বের মতোই একটা অংশ, যে শূন্যস্থানে সঠিক কোন শব্দটা বসবে। এরপরে আছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের এখান থেকে যে কোর্সের কোন পরীক্ষায় থাকে না এরকম কোনো পরীক্ষা আমি পাইনি, অর্থাৎ এটা আপনাকে পড়তেই হবে। এরপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা মুখস্থ করে একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আছে ক্লসেস সম্পর্কেও সেন্টেন্সের বিভিন্ন ক্লস অনুযায়ী কী কী হয়ে থাকে সেটা একটু পড়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনার প্রিলিমিনারি পাসের জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়ে যাবেন। তবে এখানে একটা বড় কোশ্চেন থেকে থাকে যে লিটারেচারটা পড়বো কিনা। লিটারেচার থেকে সর্বোচ্চ একটা বা দুইটা কোশ্চেন থাকে, তো আমার মনে হয় না যে লিটারেচার নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার আছে। লিটারেচার অনেক বড় একটা অংশ, বাংলা সাহিত্য বলেন আর ইংরেজি লিটারেচার বলেন, দুইটা কিন্তু অনেক বড় অংশ। এটাকে বাদ রেখে যদি আমার 40 মার্ক উঠে যায় তাহলে কেন এত কষ্ট করার। তো আশা করব যে ওটা না পড়ে আমি 40 মার্ক পাওয়ার মতো প্রস্তুতি নিয়ে নিই। তবে হ্যাঁ, 40 না, আপনাকে অবশ্যই 60 থেকে 70 মার্ক পাওয়ার প্রস্তুতি নিতে হবে। 60 বা 70 মার্কের প্রস্তুতি নিলে আপনি অনায়াসে 50 পেয়ে যাবেন আশা করি। এবার আমরা আলোচনা করব গণিতের কোন কোন অংশ পড়তে হবে। গণিত মূলত 3টা অংশে ভাগ করে পড়তে হয়। প্রথমত পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। এই 3টা অংশে ভাগ করে গণিতের সাধারণ ধারণাগুলো রাখলেই গণিতে 25-এর ভিতরে 20 মার্ক কমন পাওয়া যায়। তো আশা করব আপনারা সেটা করার চেষ্টা করবেন। আর গণিত সম্পর্কিত আমার বিভিন্ন ক্লাস দেওয়া আছে, ইউটিউবে বা ফেসবুকে দেওয়া আছে। আপনারা আমার আইডি থেকে বা আমার পেজ থেকে অবশ্যই এটা দেখতে পাবেন। তো আমরা দেখি পাটিগণিতের কোন কোন অংশটা পড়তে হবে। পাটিগণিত থেকে সংখ্যা ধারণা, এই সংখ্যা ধারণা পাটিগণিত, বীজগণিত বা জ্যামিতি যে কোনো জায়গায় হতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে সংখ্যা ধারণার প্রশ্ন থেকে থাকে। তো প্রথমত সংখ্যা ধারণাটা খুব ভালোভাবে রাখতে হবে। এখান থেকে আপনার 3 থেকে 4 মার্কের প্রশ্ন সব সময় থেকে থাকে। এরপরে গড় সম্পর্কিত ধারণা, গড়ের এই ধারণাটা সংখ্যা ধারণার ভিতরে অনেকটা পাওয়া যায়। লসাগু, গসাগু, এটা থেকে 2 মার্কের কোশ্চেন থেকে থাকে। লসাগু থেকে একটা, গসাগু থেকে একটা। এরপর ঐকিক নিয়ম, সবচেয়ে ঝামেলার যে অঙ্ক গণিতের ক্ষেত্রে সেটা হচ্ছে ঐকিক নিয়ম। যারা ঐকিক নিয়ম পারে তারা মোটামুটি বাকি সবগুলো পারে। ঐকিক নিয়ম এবং শতকরা যদি আপনি শেষ করতে পারেন, ঐকিক এবং শতকরা, তাহলে লাভ ক্ষতি অনুপাত সমানুপাত বা সুদ কষের সব অঙ্কই আপনি পেরে যাবেন। এরপরে আমাদের টপিক আছে লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত এবং সুদ কষা। এই সবগুলো সম্পর্কেই আমার বা এই সবগুলো বিষয়ে আমার ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যে ক্লাস সেগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এরপর দেখব বীজগণিত। বীজগণিত থেকে আপনার খুব একটা বেশি যে কোশ্চেন আসে না। গণিতের ক্ষেত্রে এই পাটিগণিত থেকে বেশি কোশ্চেন আসে, তো বীজগণিত থেকে খুব একটা বেশি আসে না। তো যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে সূত্রাবলী। সূত্রাবলী বলতে আমরা বীজগণিতের a প্লাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল কিউ এর যে সূত্রগুলো পড়ে থাকে সেখান থেকে কোশ্চেন এসে থাকে, অর্থাৎ বর্গ ও ঘন সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেখান থেকে বিভিন্ন কোশ্চেন এসে থাকে। এরপরে উৎপাদক থেকে কিছু কোশ্চেন এসে থাকে। উৎপাদকটা একেবারে সহজ করে অ্যান্সার করা যায়। যারা আমার ক্লাসটা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সহজ করে অ্যান্সারটা করা যায়। সূচক লগারিদম, সূচক লগারিদমের বিশেষ ধারণা থাকলে অবশ্যই ওখানে প্রায় 2-3 মার্কের কোশ্চেন সবসময় থেকে থাকে, তো ওখান থেকে আশা করা যায় যে কোশ্চেন এসে থাকবে। তবে সূচকটা থেকে বেশি আসছে, লগারিদমটা খুব একটা বেশি দিয়ে থাকে না। এরপরে ধারা, ধারা থেকেও অবশ্যই কোশ্চেন থেকে থাকে। ধারাটাও আপনারা ভালো করে করার চেষ্টা করবেন। বাকিগুলো আপনি করতেও পারেন, নাও পারেন, আপনার জ্ঞান বাড়ানোর জন্য আপনি শিখতে পারেন। তবে এই 5টা যদি করে রাখেন তাহলে অবশ্যই এখান থেকে দেখবেন যে আপনার কমন চলে আসছে। এরপরে আছে জ্যামিতি। জ্যামিতির ক্ষেত্রে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এইগুলো সম্পর্কে সাধারণ ধারণা রাখতে হবে। আপনাকে উপপাদ্য মুখস্থ করতে হবে না, সম্পাদ্য আঁকতে হবে না। আপনাকে শুধুমাত্র রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত সম্পর্কে
সাধারণ কিছু ধারণা রাখলে আপনি সেখানে উত্তরটা করতে পারবেন। এবং এইগুলো সম্পর্কে বিশেষ করে এই তিনটা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তর ক্ষেত্রফল নির্ণয়ের কয়েকটা সূত্র আছে, সেইগুলা সম্পর্কে যদি ধারণা রাখেন তাহলে জ্যামিতি থেকে আপনি কমন পাবেন আশা করি। এরপরে ত্রিকোণমিতি, পরিমিতি আছে, এগুলো সম্পর্কে এগুলো থেকে খুব একটা বেশি কোশ্চেন থাকে না, তো দু একটা যদি ধারণা রাখতে চান তা রাখতে পারেন। আপনাদের গণিত বিষয়ে পূর্ণ সিলেবাসের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা সাথে থাকবেন। এবার আমরা দেখে নেব সাধারণ জ্ঞানের 25 মার্ক কোথা থেকে থেকে থাকে। সাধারণ জ্ঞানের 25 মার্ক থেকে থাকে মূলত বাংলাদেশ থেকে বেশি কোশ্চেন থেকে থাকে, অর্থাৎ আমাদের নিজেদের দেশ সম্পর্কিত বেশি কোশ্চেন থেকে থাকে। এখানে বাংলাদেশের চলমান বিভিন্ন ঘটনাবলী আপনাদেরকে জেনে রাখতে হবে, চলমান ঘটনা থেকে বেশি কোশ্চেন থাকে। এর পরবর্তীতে থাকে আন্তর্জাতিক বিষয়গুলি, আর এই যে বিজ্ঞান, আইসিটি, ভূগোল, এখান থেকে 2-1 মার্ক করে কোশ্চেন থাকে। কিন্তু এই যে সাধারণ জ্ঞানের সিলেবাসটা কিন্তু অনেক বড়, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, আইসিটি, ভূগোল, এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস। এখান থেকে কোশ্চেন খুব বেশি একটা যে থাকবে না, দাদা 25 মার্কের থাকবে, তবে ওই 25 মার্কের কোশ্চেনের জন্য আপনাকে একটা হিউজ পরিমাণ একটা সিলেবাস পড়তে হবে। তো আমার মনে হয় যে ওইটা না পড়ে আপনি যদি বাংলা, ইংরেজি এবং গণিতের উপর জোর দেন তাহলে 70-75 মার্কের একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ওখান থেকে 40 মার্ক ইজিলি এসে যাবে। আর বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, আইসিটি, ভূগোল থেকে কিছু সহজ প্রশ্ন থাকে যা আমরা সচরাচর জেনে থাকি, যেগুলো আমাদের মুখস্থ থাকে, বা এখানে যদি আপনি প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো পড়ে থাকেন তাও ওখান থেকে কিছু কমন প্রশ্ন পাবেন। আর সবচেয়ে বড় বিষয় যে সাম্প্রতিক বিষয়ের জ্ঞানটা অবশ্যই প্রয়োজন আছে। এখানে আপনি সাম্প্রতিক বিষয় জানলে এই 25 মার্কের ভিতরে অন্তত 5 মার্ক পেয়ে যাবেন, আর প্রিভিয়াস কোশ্চেনের অবশ্যই 5 মার্ক পেয়ে যাবেন। তো দেখা যাচ্ছে যে এখান থেকেও ভালো একটা মার্ক তুলতে পারবেন শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করলে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।